আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের এসএসসি রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়, যেটাকে আমরা বলি পর্যায় সারণী, সেই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস দেখো, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটা আলোচনা করার ক্ষেত্রে তোমাদেরকে আগে বলবো, আমাদের পর্যায় সারণী অধ্যায়ের উপর যে ফুল ভিডিওটা আছে সেই ক্লাসটা আগে সুন্দর করে দেখবা, তারপর তোমরা এই ক্লাসটা একটু দেখার চেষ্টা করবা। তো আশা করি তোমরা যদি ওই পর্যায় সারণী অধ্যায়ের ফুল ভিডিওটা দেখো, তারপরে যদি আমাদের এই ক্লাসটা করো, আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আলোচনা করব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে। এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি সেটা যদি আমরা একটু বুঝতে চাই, তো আগে বুঝি কাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। একটাকে বলি ধাতব ধর্ম, একটাকে বলি অধাতব ধর্ম, একটা হচ্ছে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ, আর একটা হচ্ছে দেখো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আমরা যদি দেখি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কিছু ধর্ম পরিবর্তিত হয়, আবার উপর থেকে নিচে আসলে কিছু ধর্ম পরিবর্তিত হয়। তো এই যে বাম থেকে ডানে যাব, একটা পর্যায়ের বাম থেকে ডানে যাব, তখন কিছু ধর্মের পুনরাবৃত্তি হয় বা কিছু ধর্ম পরিবর্তিত হয়। আবার উপর থেকে নিচে আসলে যে ধর্মগুলো পরিবর্তিত হয়, এই ধর্মগুলোকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। সেই ধর্মগুলো কি কি দেখো, একটা ধাতব ধর্ম, একটা অধাতব ধর্ম, একটা পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ, একটা হচ্ছে আয়নীকরণ শক্তি, একটা ইলেকট্রন আসক্তি, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো এখন আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে পর্যায় সারণী বাম থেকে ডানে যাব অথবা উপর থেকে নিচে আসব, এই যে ধর্মগুলো পরিবর্তিত হবে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি ধর্ম? পর্যায়বৃত্ত ধর্ম। কি ধর্ম? পর্যায়বৃত্ত ধর্ম। তো চলো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধাতব ধর্ম নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখো ধাতব ধর্ম। তো ধাতব ধর্ম হচ্ছে, দেখো কি বলা আছে, বা মেটালিক প্রপার্টি যেটাকে আমরা বলতেছি, দেখো যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে। তো আমরা জানি যারা এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় ধাতু। তার মানে যারা ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা কি বলি? ধাতু বলি। তো ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলে। অর্থাৎ যে মৌল যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে বা তার সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার ধাতব ধর্ম বেশি। ইলেকট্রন ত্যাগ করা যে ধর্মটা, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? কারা কারা ত্যাগ করে? যাদের লাস্ট স্তরে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে, তারাই কিন্তু ইজিলি কি করতে পারে? ইলেকট্রন কি করতে পারে? দান করতে পারে। ইলেকট্রন দান করতে পারে, দান করে। কারা দান করে বলো তো? যারা ধাতুর ইলেকট্রন কি করে? দান করে। তো যারা সহজে ইলেকট্রন দান করতে পারবে সেই ধর্মটাকে বলা হচ্ছে ধাতব ধর্ম। তো যাদের লাস্ট স্তরে একটা দুইটা তিনটে, যাদের একটা থাকবে দ্রুত ছাড়তে পারবে, দুইটা থাকলে তুলনামূলক একটু স্লো ছাড়বে, তিনটা থাকলে আর একটু কষ্ট হবে। তো এরকম তুমি যদি দেখো যে যারা একটা ইলেকট্রন আছে তারা দ্রুত ইলেকট্রন ছাড়বে, যাদের দুইটা আছে তারা একটু কষ্ট করে ইলেকট্রন ছাড়বে, যাদের তিনটা আছে তারা আর একটু কষ্ট করে ইলেকট্রন ছাড়বে। তার মানে আমরা যদি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যাই, তাহলে দেখব মৌলের ধাতব ধর্মটা আস্তে আস্তে কমে যাবে, আর আস্তে আস্তে কি করবে? কমে যাবে। আর অধাতব ধর্মটা আস্তে আস্তে কি পাবে? বৃদ্ধি পাবে। তো চলো আমরা দেখি। তো দেখা যাচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করার যে ক্ষমতা, সোডিয়ামের দেখো সবার বাইরে আমরা জানি প্রথম স্তরে 2টা, তারপরে 8টা, সবার বাইরে কয়টা ইলেকট্রন থাকে সোডিয়ামের? বলতো একটা না। তো যাদের একটা ইলেকট্রন আছে দ্রুত ছাড়তে পারবে, তার মানে এইরকম সোডিয়াম দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হতে পারে, তোমরা দ্রুত এটা ধাতব ধর্ম দেখাইতে পারবে। তুলনামূলক যে আমরা ম্যাগনেসিয়ামে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ধারণ করে 2, 8, 2। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে লাস্ট স্তরে কয়টা ইলেকট্রন দেখা যাচ্ছে বলো তো? ম্যাগনেসিয়ামের 2টা। ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা দেখা যাচ্ছে? 2টা। তার মানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ধাতব ধর্মটা তুলনামূলক একটু কম শো করবে, কারণ এর একটা ছিল দ্রুত ছাড়তে পারছে, 2টা তুলনামূলক একটু আস্তে ছাড়বে বা একটু কষ্ট হবে ছাড়তে, তো এর ধাতব ধর্মটা আর একটু কমে যাবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 2, 8, 3, তাহলে সর্ববহিষ্ঠ স্তরে আমরা কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি? সবার বাইরে আমরা ইলেকট্রন কিন্তু 3টা দেখতে পাচ্ছি।
তো সবার বাইরে যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে তুলনামূলক এর তুলনায় এর ছাড়তে আরেকটু কি হবে, কষ্ট হবে। তার মানে এর ধাতব ধর্মটা আরেকটু কম শো করবে দ্রুত ইলেকট্রন ছাড়ার ক্ষেত্রে। যার সিলিকনের দেখো সবার লাস্টে দেখবা 2, 8, 4 অর্থাৎ 4টা ইলেকট্রন আছে। তো 4টা ইলেকট্রন দেখো সিলিকনে সবার বাইরে কটা ইলেকট্রন, 4টা। তো 4টা ইলেকট্রন ছাড়ার ক্ষেত্রে সিলিকন কি করবে বলো তো? সিলিকন আরেকটু স্লো ছাড়বে বা ধীরে ছাড়বে বা কষ্ট হবে ছাড়তে। তো এর ধাতব ধর্মটা আস্তে আস্তে কমে যাচ্ছে না, দেখো তো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে। তাহলে যেমন ফসফরাসের যদি দেখি 2, 8, 5, তার মানে 5টা ইলেকট্রন, এর ইলেকট্রন ছাড়াটা খুব আরো কষ্টকর না? কেন কষ্টকর? কারণ বেশি শক্তির সাহায্যে কেন্দ্রের সাথে এরা কি করে আছে, যুক্ত আছে, এই জন্য সহজ ইলেকট্রনটা কি করতে পারছে না, ছাড়তে পারছে না। তার মানে এর ধাতব যে ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম, সেই ধর্মটাকে তো আমরা ধাতব ধর্ম বলি, তাই না? তো আমরা যখন বাম থেকে ডান দিকে যাচ্ছি পর্যায় সারণী, দেখো আমরা যখন 3 নাম্বার পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে ধাতব ধর্মটা কিন্তু কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, ডান দিকে যাচ্ছি, তা তুমি দেখো তো আস্তে আস্তে ইলেকট্রন ছাড়ার যে ধর্ম বা ধাতব ধর্মটা কি পাচ্ছে বলো তো, হ্রাস পাচ্ছে। ধাতব, কালো কালি দিয়ে লিখি, হ্যাঁ, ইলেকট্রন ছাড়ার যে ধর্ম সেটা হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম হ্রাস পায়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো যে ইলেকট্রন ডান দিক থেকে যখন বাম দিকে যাচ্ছে তখন ইলেকট্রন ত্যাগ করার যে মেন্টালিটি এটা ধীরে ধীরে কিন্তু একটু স্লো হয়ে যাচ্ছে। তো যার কারণে বাম দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে তোমরা এই চারটা দেখবা, তোমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাবা তখন দেখবা যে ধীরে ধীরে কি হচ্ছে, তার ধাতব ধর্মটা বা ইলেকট্রন ত্যাগ করার যে ধর্মটা, এই ধর্মটা কিন্তু হ্রাস পাচ্ছে। তো ওটাই হচ্ছে ধাতব ধর্ম, যে আমি বাম দিক থেকে ডান দিকে যাব তার ধাতব ধর্মটা আস্তে আস্তে কী পাবে, হ্রাস পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বাম থেকে ডান দিকে গেলে কিভাবে মৌলের ধাতব ধর্মটা কি পায়, হ্রাস পায়। এখন আমরা যে ধর্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অধাতব ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কি, অধাতব ধর্ম। তো দেখো আমরা ধাতব ধর্ম নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করে আসছি। তাহলে দেখো যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে অধাতু বলে। তাহলে অধাতুর সংজ্ঞাটা যদি আমরা বলি, তাহলে যে সকল মৌল এক বা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলি আমরা অধাতু। তো অধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্মকে অধাতব ধর্ম বলে, অধাতব ধর্ম বলে। তার মানে কোনো মৌল যে ইলেকট্রন গ্রহণ করবে এই যে ধারণাটা, এটাকে বলে অধাতব মৌল। তো কারা ইলেকট্রন গ্রহণ করে, যাদের লাস্ট স্তরে 4, 5, 6 মানে যাদের মনে করো 5, 6, 7টা ইলেকট্রন থাকে তারাই সাধারণত ইজিলি ইলেকট্রন কি করতে পারে, গ্রহণ করতে পারে। 5, 1, 2, 3টা থাকলে ইলেকট্রন দান করে তাদেরকে ধাতু বলি, আর যাদের 5, 6, 7 আছে তারা ইলেকট্রন মোটামুটিভাবে কি করে, গ্রহণ করে। তো এখন আমরা যদি দেখি যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যখন যাব আমরা, তখন আমরা কি দেখতে পাবো, আমরা যখন বাম থেকে ডান দিকে যাব তখন দেখব যে সোডিয়ামের লাস্ট স্তরে দেখো 2, 8 একটা, কিন্তু তো একটা হইলে ওটা তো ধাতুর ধর্ম শো করবে। কি ধর্ম শো করবে, ধাতুর ধর্ম। তো এটা তুলনামূলক সবচেয়ে বেশি ধাতুর ধর্ম শো করবে। এখন আমি যদি আস্তে আস্তে দ্বিতীয় নম্বর ম্যাগনেসিয়ামে আসি, তাহলে 2, 8 আমরা কিন্তু একটা পর্যায়ে যাচ্ছি, আমরা কিন্তু 3 নং পর্যায় নিয়ে কথা বলতেছি। কয় নং পর্যায় বলো, 3 নং পর্যায়। তাহলে এর লাস্টে দেখবা 2টা ইলেকট্রন, তার মানে এর ক্ষেত্রে ধাতব ধর্মটা আরেকটু কমে যাচ্ছে। ধাতব ধর্মটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখানে দেখবা লাস্ট স্তরে 2, 8 3টা ইলেকট্রন আছে অ্যালুমিনিয়ামের। আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে এটা জানি। তাহলে লাস্ট স্তরে কয়টা ইলেকট্রন আছে অ্যালুমিনিয়ামের, দেখো 3টা, তার মানে ধাতব ধর্মটা আরেকটু কমে যাচ্ছে। এর ক্ষেত্রে দেখবা 2, 8 এটা কিন্তু 4, তাহলে এর ক্ষেত্রে ধাতব ধর্মটা আরো অনেকটাই কমে যাচ্ছে। তো এরপর দেখবো 5 ফসফরাস, 2, 8 লাস্ট স্তরে দেখবো 5টা। তো এরকম যে মৌলগুলো আছে ফসফরাস, নাইট্রোজেন, তো এই যে মৌলগুলো আছে দেখবা এদের লাস্ট স্তরে কখনো 5টা 6টা এরকম মৌল আছে, ইলেকট্রন আছে, এদের লাস্টে 5টা। তার মানে তুমি যদি দেখো ধাতব ধর্মটা আস্তে আস্তে কমে যাচ্ছে না, আর ধীরে ধীরে ইলেকট্রন নেওয়ার যে টেন্ডেন্সি এটা কিন্তু বেড়ে যাচ্ছে। এরপর তুমি যদি ভালো করে তাকাও, এখানে পর্যায় সারণীর 4টা যদি তুমি ভালো করে তাকাও, এরপর দেখবা তুমি সালফার, ক্লোরিন। তো সালফারের লাস্ট স্তরে 6টা ইলেকট্রন থাকবে,
ক্লোরিনের লাস্ট 7টা ইলেকট্রন থাকবে, তার মানে এরা কিন্তু দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারবে, দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যত তুমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ ওদের লাস্ট স্তরে ইলেকট্রন নেওয়ার ক্যাপাসিটি, কারণ এর লাস্ট স্তরে 5টা, এরপর যদি তুমি কি সালফার নাও তার লাস্ট স্তরে ইলেকট্রন হচ্ছে 6টা, তার মানে আরও 2টা ইলেকট্রন নিতে পারবে। আর লাস্ট স্তরে যদি আমরা যদি বলি ক্লোরিন, এর লাস্ট 7টা, তাহলে আরও একটা ইলেকট্রন নিতে পারবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে পারবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তার ধাতব ধর্মটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন নেওয়ার যে টেন্ডেন্সি এটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ অধাতব ধর্মটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, বাম দিক থেকে ডান দিকে যাই, ডান দিকে যাই, তাহলে ধাতব ধর্মটা কমে যায়, কিন্তু অধাতব ধর্মটা কি পায় বলতো, অধাতব ধর্ম, অধাতব ধর্ম অর্থাৎ ইলেকট্রন নেওয়ার যে টেন্ডেন্সি এটা কিন্তু বৃদ্ধি পায়, ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা কি পায়, বৃদ্ধি পায়। ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কমে যায়, কিন্তু ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কি হয়ে যায়, বৃদ্ধি পায়। তাহলে দেখো এর একটা সহজে ছাড়তে পারতো, তীব্র ধাতু, এর ক্ষেত্রে তুলনামূলক লাস্টে 2টা একটু স্লো ছাড়তে পারতো, এর ক্ষেত্রে 3টা ছাড়তে একটু কষ্ট হইতো, এর ক্ষেত্রে 4টা, এর ছাড়াটা আরেকটু কষ্ট। তার মানে ধাতব ধর্মটা কমে যাচ্ছে। আর যখনই তুমি 5, 6 সালফার পাবা অথবা এর পরের মৌল তোমাদের ক্লোরিন পাবা, তখন দেখবা এদের গ্রহণ করার টেন্ডেন্সিটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কারণ আমি জানি যাদের লাস্ট স্তরে 5টা, 6টা অথবা 7টা থাকবে তারা ইলেকট্রন দ্রুত কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। তার মানে ধাতব ধর্মটা কমে যাচ্ছে, অধাতব ধর্মটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো আমি যদি পর্যালোচনে বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে ধাতব ধর্মটা কমে যাবে, অধাতব ধর্মটা কি হবে, বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এটা যে একটা পর্যায়বৃত্ত ধর্ম, সেটা কেন পর্যায়বৃত্ত ধর্ম সেটা নিয়ে আলাপ করবো। অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম কি বলেছিলাম, যে বাম দিক থেকে ডান দিকে যাব ধর্মের কিছু পরিবর্তন হবে, অথবা উপর থেকে নিচের দিকে আসবো ধর্মের কিছু পরিবর্তন হবে। এটাকে আমরা কি ধর্ম বলি, পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা কেন পর্যায়বৃত্ত ধর্ম সেটা নিয়ে আমরা এখন আলাপ করব। আমি 3 নং গ্রুপে যদি যাই, ধরলাম এটার নাম সোডিয়াম, এই মৌলটা একটা সোডিয়াম মৌল, এইটা পটাশিয়াম, সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম, এটা সিলিকন, এটা ফসফরাস। তো আমরা দেখব যে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই একটা পর্যায় সারণীতে, তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধটা বড় হয় না ছোট হয়, এটা আমরা দেখব কিভাবে। আমরা যদি দেখি যে এর ভিতরে ধনাত্মক পরমাণুর ভিতরে যতটা ইলেকট্রন ততটাই কি থাকে, প্রোটন থাকে, যতটা ইলেকট্রন ততটাই কি থাকে, প্রোটন থাকে। অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 11, তার মানে এর ভিতরে 11টা প্লাস আছে, ধরলাম 11টা প্লাস, বাইরে 11টাই মাইনাস, পরস্পরকে আকর্ষণ করতেছে। আচ্ছা, পরবর্তীতে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 12, তার মানে বুঝতে হবে এর মধ্যে 12টা প্লাস। এই ম্যাগনেসিয়ামের কত, প্রোটন সংখ্যা 12, আমি বলি একটু, ম্যাগনেসিয়ামের এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, সোডিয়ামের এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যাও 12। তার মানে এখানে 12 জন প্রোটন 12টা ইলেকট্রনকে নিজের দিকে টানতেছে না, একটু চাইলে সাইজে কি হয়ে আসবে, ভিতরের দিকে টানতেছে, তাহলে একটু হলে সাইজে কি আসবে, ছোট হয়ে আসবে। এর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 13, তার 13টা ধনাত্মক চার্জ আছে এর ভিতরে, নিউক্লিয়াসে, ঠিক 13টা বাইরে প্রোটন সংখ্যা ইলেকট্রনও আছে। তো 13টা প্রোটন ভিতরের দিকে টানতেছে না, মৌলগুলোকে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতেছে, তার মানে এর সাইজটা একটু হলেও কী হয়ে আসবে, ছোট হয়ে আসবে। এরপর সিলিকনের কথা যদি বলি, সিলিকনের 14, তার মানে এর প্রোটন সংখ্যা 14 আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14, তার মানে 14টা প্রোটন ভিতরের দিকে প্লাস চার্জ, 14টা ইলেকট্রনকে নিজের দিকে টানতেছে, ভিতরের দিকে টানতেছে, আকর্ষণ করতেছে এরকম কইরা, তার মানে সাইজে একটু হলেও কী হয়ে আসবে, ছোট হয়ে আসবে। 14টা মানুষ ভিতরের দিকে টানতেছে, তার সাইজে কী আসবে, ছোট হয়ে আসবে। ফসফরাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এর 15টা প্রোটন আছে, আর প্রোটন সংখ্যা কত, 15, তার মানে ইলেকট্রনও 15টা, তার মানে 15টা প্রোটন 15টা ইলেকট্রনকে নিজের দিকে টানতেছে, তার মানে আকারে একটু হলেও কী হয়ে আসবে, আকারে একটু হলেও ওটা ছোট হয়ে আসবে। অর্থাৎ আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন পরমাণুর আকারটা ছোট হয়ে আসবে, কারণ তার ভিতরে যতটা প্রোটন সংখ্যাও বাড়ে যাচ্ছে,
বাইরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ টানটা বেশি লাগবে ভিতরের দিকে, খেপে যাবে বেশি, চাপে আসবে বেশি। তার মানে বাম দিক থেকে ডান দিকে আমরা যখন যাব মৌলের পরমাণুর আকারটা কি আসবে, কমে আসবে। অর্থাৎ বাম দিক থেকে আমি ডান দিকে যাব, তাহলে কি ঘটনা ঘটবে বলো? পরমাণুর ব্যাসার্ধ বা আকার কমে যাবে, পরমাণুর আকার হ্রাস পাবে, ঠিক আছে। এখন আমরা যদি উপর থেকে নিচে আসি, আমরা যদি 1 নম্বর গ্রুপে দেখি, প্রথমে লিথিয়াম, হাইড্রোজেনের কথা বাদ দাও, হাইড্রোজেনের তো যদি আমি লিখতে পারতাম, হাইড্রোজেনের তুলনায় তোমার লিথিয়ামটা কি একটু বলো তো বড়, লিথিয়ামের তুলনায় সোডিয়ামটা আর একটু বড়, সোডিয়ামের তুলনায় পটাশিয়ামটা আর একটু বড়। কেন বড় বলো তো? কারণ প্রতিনিয়ত এখানে নতুন নতুন করে একটা করে স্তর যুক্ত হচ্ছে, এই নতুন নতুন একটা করে কি যুক্ত হচ্ছে, ইলেকট্রনের স্তর যুক্ত হচ্ছে, নতুন একটা স্তর যুক্ত হচ্ছে। অর্থাৎ লিথিয়ামের ক্ষেত্রে 2টা স্তর, এর ক্ষেত্রে 3টা, সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে কয়টা, 3টা স্তর। অর্থাৎ প্রতিনিয়ত নতুন নতুন স্তর যেহেতু যুক্ত হচ্ছে, সেহেতু এর আকারটা কি পাবে, বৃদ্ধি পাবে না। আর এখানে তো নতুন স্তর যুক্ত হচ্ছে না, শুধু ভিতরে প্রোটন বাড়তেছে। আর যেহেতু উপর থেকে নিচে যদি আসি, তাহলে পরমাণুর আকার কি পাবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি যদি উপর থেকে নিচের দিকে আসি, উপর থেকে নিচের দিকে আসলে পরমাণুর আকার, স্যার দেখা যায় লেখা, পরমাণুর আকার বৃদ্ধি পাবে, আকার বৃদ্ধি পাবে। তার মানে কি দেখলাম আমরা, উপর থেকে নিচে আসলে প্রতিনিয়ত নতুন নতুন একটা করে কি যুক্ত হচ্ছে, স্তর যুক্ত হচ্ছে। যেহেতু নতুন নতুন স্তর যুক্ত হচ্ছে, সেহেতু পরমাণুর আকারটা কি পাবে, বৃদ্ধি পাবে। তো এটাই ছিল যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার কি পায়, বৃদ্ধি পায়। তো এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা আরও 2টা ধর্ম নিয়ে তোমাদের সাথে এখন বিস্তারিত আলাপ করব। তো চলো সেই ধর্মগুলো আমরা দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যেহেতু আমরা পরমাণুর আকারের ব্যাপারটা বুঝলাম, এখন আমরা আরেকটা টপিকস বুঝবো। দেখো, আয়নীকরণ শক্তি নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা আয়নীকরণ শক্তি বলতে কি বুঝি? মনে করো সাপোজ সোডিয়ামের একটা ইলেকট্রন আমি সর্বস্থ থেকে সরাবো, তো সরাইতে গেলে সোডিয়াম কি হয়ে যাবে বলো তো? ইলেকট্রন সরাইলে সোডিয়াম কি হয়ে যাবে, প্লাস। আমরা জানি তো কোনো মৌলের সর্বস্থ স্তর থেকে আমি একটা ইলেকট্রন সরাবো, তো সরাইতে গেলে আমার কিছু শক্তি লাগবে না, এমনি এমনি চলে যাবে, এমনি এমনি চলে যাবে ইলেকট্রন না। তাহলে কোনো মৌলের সর্বস্থ স্তর থেকে আমি একটা ইলেকট্রনকে সরাবো, তো সরাইতে গেলে যে শক্তি লাগবে তাকে বলি আমরা আয়নীকরণ শক্তি। অর্থাৎ ইলেকট্রনগুলো তো আমরা জানি যে নিউক্লিয়াসের সাথে ডিরেক্টলি কানেক্টেড, শক্তির সাহায্যে কানেক্টেড। তো এখন আমি যদি একে সরাইতে গেলে, একটা ইলেকট্রন সরাইতে গেলে যে শক্তি লাগবে, তো একটা ইলেকট্রন সরাই দিলাম, মনে করো এই স্তরটা নাই, এরপর যদি এখান থেকে ইলেকট্রনটা কাছাকাছি চলে আসলো না, মনে করো এই স্তরটা নাই, আগে বুঝো ভালো করে, মনে করো সোডিয়ামের এই স্তরটা নাই। এখন আমি যদি এরপরও আর একটা ইলেকট্রন সরাইতে চাই, তাহলে আগের মতো শক্তি লাগবে না বেশি শক্তি লাগবে বলো তো? বেশি শক্তি লাগবে। কেন বলো তো? কারণ এটা কাছাকাছি চলে আসছে, কারণ এর সাথে এর আকর্ষণটা অনেক বেশি প্রবল, তীব্র। তো এই বন্ধন ছিঁড়ে এর যদি আমি বের করতে চাই, আর একটা ইলেকট্রন সরাইতে চাই, তো সেটাতে অনেক শক্তি লাগবে। তো যার কারণে তাহলে সেটাকে বলবো আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমি একটা ধাতুর গা থেকে একটা ইলেকট্রন সরাবো, তো ইলেকট্রন সরাইয়ে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে চাই, তো ধনাত্মক আয়নে পরিণত করতে গেলে যে পরিমাণ শক্তি লাগবে তাকে নর্মালি বলি আমরা আয়নীকরণ শক্তি। অর্থাৎ আয়ন বানাইতে যে শক্তি, ধনাত্মক আয়ন বানাইতে যে শক্তি, তাকে বলি আয়নীকরণ শক্তি। কথা বুঝতে পারছো বোধহয় আমার কথা? তো প্রথম আয়নীকরণ শক্তি, একটা ইলেকট্রন সরাইতে গেলে যে শক্তির দরকার তাকে বলি প্রথম আয়নীকরণ শক্তি। 2টা ইলেকট্রন সরাইতে গেলে যে শক্তির দরকার তাকে বলি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এরকম আর কি বিষয়টা। তা আমি এটা আগের জায়গায় ড্র করে ফেলি। হ্যাঁ, তো দেখো এখন বইয়ের ভাষা কি বলছে তুমি দেখো তো। গ্যাসীয় অবস্থায় একটা মৌলকে আগে গ্যাস বানাইতে হবে। এই যে মৌল থেকে ইলেকট্রন সরাবো তাই কি বানাইতে হবে? গ্যাস। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ কি দাঁড়াইলো বিষয়টা বলো তো? তো ব্যাপারটা এটাই। তো মৌলটাকে আগে ফার্স্টে গ্যাস বানাইতে হবে। এই মৌলটা কি বানাইতে হবে? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয়, এখানে একটা পরমাণু নিয়ে কাজ করলে হবে না, কয় মোল পরমাণু নিয়ে কাজ করতে হবে? 1 মোল পরমাণু নিয়ে কাজ করতে হবে, 1 মোল পরমাণু।
তার মানে ফার্স্টে কি কাজ, একটা মৌলকে আগে গ্যাস বানাইতে হবে, তারপরে সেই মৌলের কতগুলো পরমাণু নিয়ে কাজ করতে হবে। 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে কয়টা ইলেকট্রন সরাবা, একটা ইলেকট্রন না, কয় মোল ইলেকট্রন সরাবা, 1 মোল ইলেকট্রন সরাইতে হবে। 1 মোল ইলেকট্রন অপসারণ করে কতটুকু ধনাত্মক আয়নে পরিণত করবা, 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করবা। মানে কথা ওটাই আমি যেটা বললাম যে কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ স্তর থেকে আমি একটা ইলেকট্রন সরায় তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে বলে আয়নীকরণ শক্তি। তো বইয়ের ভাষাটা কি, এটাকে চিন্তা করতে হবে একটা পরমাণু না, চিন্তা করতে হবে 1 মোল। প্রথমে চিন্তা করতে হবে গ্যাসীয় অবস্থা, কি অবস্থা, গ্যাসীয় অবস্থা। তারপরে কতটুকু ইলেকট্রন নিয়ে কাজ করতে হবে, 1 মোল গ্যাসীয় পরমাণু নিয়ে কাজ করতে হবে। তার থেকে আমি 1 মোল, একটা ইলেকট্রন না, 1 মোল ইলেকট্রনকে সরাই দিব। কয় মোল ইলেকট্রনকে সরাই দিব, 1 মোল ইলেকট্রনকে সরায়া যদি 1 মোল ধনাত্মক আয়ন বানাইতে চাই তখন যে শক্তির দরকার তাকে বলি আমি আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমি আবারও বলি, মৌলটাকে গ্যাস বানাইবা, কি বানাইবা, গ্যাস। সেই গ্যাস বানানোর পর তার একটা ইলেকট্রন না, 1 মোল ইলেকট্রন তার গা থেকে সরাইতে হবে তোমাকে। সেই 1 মোল গ্যাসীয় পরমাণুর গা থেকে তোমাকে 1 মোল ইলেকট্রন সরাই দিতে হবে। তখন যে শক্তি লাগবে তাকে বলি আয়নীকরণ শক্তি। কি শক্তি, আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তিটাও একটা পর্যায়বৃত্ত ধর্ম। মানে কি, বাম দিক থেকে ডান দিকে গেলে ধর্মের কিছু না কিছু ঘটনা ঘটবে, আবার উপর থেকে নিচে আসলে পর্যায় সারণীতে কিছু না কিছু ঘটনা ঘটবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। যে আয়নীকরণ শক্তিটা কিভাবে একটা পর্যায়বৃত্ত ধর্ম সেটা আমরা দেখবো। তাহলে তুমি যদি দেখো এর সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন বলো তো, একটা। তাহলে এর ইলেকট্রন সরাইতে গেলে এর যে আকার, এর টানের তুলনায় এর টানটা কিন্তু বেশি থাকবে, কারণ এর গায়ে ইলেকট্রন বেশি, আকারটা কাছাকাছি ছোট। আমরা জানি যে বাম দিক থেকে ডান দিকে গেলে, কিছুক্ষণ আগে তো আমরা আলোচনা করলাম যে পরমাণুর আকার কি হয়ে যায়, কমে যায়। অর্থাৎ পরমাণুর আকারের সাথে আয়নীকরণ শক্তির একটা উল্টা সম্পর্ক। অর্থাৎ যে যত ছোট সে তত কাছাকাছি, সেই ইলেকট্রনগুলো তত কেন্দ্রের কাছাকাছি আছে বা নিউক্লিয়াসের কাছাকাছি আছে। যে যত কাছাকাছি আছে সে তত বেশি শক্তি দ্বারা আকর্ষিত হচ্ছে ভিতরের দিকে। তো তাকে যদি তুমি সরাইতে চাও তাহলে শক্তির পরিমাণটা কি লাগবে, বেশি লাগবে না। তার মানে পরমাণুর আকারের সাথে আয়নীকরণ শক্তির একটা উল্টা সম্পর্ক আছে। কি সম্পর্ক, তাহলে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে পরমাণুর আকার যখন কমে যাবে, কিন্তু আয়ন বানাইতে গেলে শক্তির পরিমাণটা কি লাগবে, বেশি লাগবে। কেন লাগবে, কারণ ইলেকট্রনগুলো বেশি শক্তির সাহায্যে ভিতরে আটকে আছে। এখন একে যদি সরাইতে চাই তাহলে বেশি পরিমাণ শক্তির দরকার, বুঝছো? তাহলে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই পরমাণুর আকার কিন্তু কমে আসে। তো আকার যদি কমে আসে তাহলে ইলেকট্রনগুলো বেশি কাছাকাছি অবস্থায় আছে, বেশি শক্তির সাহায্যে আটকে আছে কেন্দ্রের সাথে, তাকে সরাইতে গেলে শক্তির পরিমাণটা কি লাগবে, বেশি লাগবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে যাবে কিন্তু আয়নীকরণ শক্তির পানটা কি হবে, বেশি হবে। আমি একটু লিখে দিই, হ্যাঁ। আমি বাম দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে পরমাণুর আকার, বলি পরমাণুর আকার বাড়বে, পরমাণুর আকারটা কমবে, কমবে, পরমাণুর আকারটা কমবে। আরো চিহ্ন দিয়ে নিচের দিকে দিলাম, মানে পরমাণুর আকারটা কি হবে, কমবে। তাহলে শক্তিটা কি হবে, বেশি। আয়ন বানাইতে গেলে শক্তিটা কি লাগবে, ধনাত্মক আয়ন বানাইতে গেলে শক্তিটা বেশি লাগবে। অর্থাৎ আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি এটা বেশি দরকার পড়বে। আশা করি তোমরা ব্যাপারটা মনে হয় এবার বুঝতে পারছো। আয়নীকরণ শক্তিটা কি লাগবে, বেশি লাগবে। তদ্রূপ আমি যদি এবার উপর থেকে নিচের দিকে আসি, উপর থেকে নিচের দিকে আইলে দেখো পরমাণুর আকারটা বেড়ে যাচ্ছে না, এই পরমাণুর আকারটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ আকর্ষণ বলটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এই আকর্ষণ বলটা কি হয়ে যাচ্ছে, দুর্বল। কেন্দ্রের সাথে লাস্ট স্তরের আকর্ষণ বলটা কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে তাকে ইজিলি আমরা কি করতে পারবো, সরাইতে পারবো। অর্থাৎ পরমাণুর আকার যদি বেড়ে যায় তাহলে আয়নীকরণ শক্তির মানটা, আয়ন বানাইতে শক্তির মানটা কি লাগে, কম লাগে। তার মানে উপর থেকে যদি আমরা নিচে আসি কোনো গ্রুপে, পরমাণুর আকার হ্রাস পায়, পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, পরমাণুর আকারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পায়, বাট আয়ন বানাইতে যে শক্তির দরকার সেটা কিন্তু কম লাগে। তার মানে আয়নীকরণ শক্তিটা কম লাগে, আয়নীকরণ শক্তি কম লাগে। তো আশা করি আয়ন বানাইতে শক্তি তখন কি লাগে, কম লাগে। এই বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদেরকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো ইলেকট্রন আসক্তি নিয়ে।
ইলেকট্রন আসক্তি বিষয়টা আমি যদি বলি, সাপোজ নর্মালি যদি বলি কোনো মৌল অধাতুরার সাথে ইলেকট্রন গ্রহণ করে, ধাতুর ইলেকট্রন দান করে, অধাতুর ইলেকট্রন কি করে গ্রহণ করে। অর্থাৎ আমি যদি এটা ক্লোরিন পরমাণুর কথা চিন্তা করি, তো একটা ক্লোরিন পরমাণু আমি একটু দেখাই, এই পাশে একটু ড্র করেই দেখাই, তাহলে বুঝতে তোমাদের সহজ হবে। এটা ক্লোরিন পরমাণু আমি আঁকালাম, দেখো। তো ক্লোরিন পরমাণুর প্রথম স্তরে থাকবে 2টা। প্রথম স্তরে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো? 2টা। তারপরে থাকবে হচ্ছে কয়টা? 8টা। ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি, সবার বাইরে থাকবে কিন্তু 7টা। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে ক্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন আছে? ক্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরে কিন্তু ইলেকট্রন আছে 7টা। এই কয়টা আছে? 2, 8, 7। তো এ একটা ইলেকট্রন গ্রহণ করবে, এই একটা ইলেকট্রন গ্রহণ করে ইজিলি নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে পারবে। তো ক্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরে যে ইলেকট্রন আছে সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে না? তো ঋণাত্মক আয়নে পরিণত হইতে গেলে কিছু শক্তি ছেড়ে দিবে। এই ধনাত্মক আয়নে বানাইতে গেলে কিছু শক্তি দিয়ে ইলেকট্রন সরাইতে হয়, আর ঋণাত্মক শক্তির ক্ষেত্রে ইলেকট্রন এসে মৌলটাকে অষ্টক ফিল আপ করবে, করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে কিছু শক্তি ছেড়ে দিবে। এই যে ইলেকট্রন যে ছেড়ে দিবে এটাকে বলেছি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন গ্রহণ করার যে ক্ষমতা এটাকে বলছি ইলেকট্রন আসক্তি। তো এখানে কি একটা ইলেকট্রন গ্রহণ করলে হবে না? তাহলে সংজ্ঞাটা একটু দেখি। আমাদের গ্যাসীয় অবস্থা, মৌলটাকে গ্যাস বানাইতে হবে। যে মৌল ইলেকট্রন গ্রহণ করবে তারা কি বানাইতে হবে? গ্যাস বানাইতে হবে। কথাটা ভালো রাখবা, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু নিয়ে কাজ করতে হবে। কয় মোল পরমাণু নিতে হবে? 1 মোল গ্যাসীয় পরমাণু নিয়ে কাজ করতে হবে। তার মানে আমি একটা পরমাণু নিলে হবে না, আমাকে প্রথমে চিন্তা করতে হবে মৌলটাকে গ্যাস বানাবো, তারপরে ওখানে 1 মোল পরমাণু নিব। 1 মোল পরমাণুর মধ্যে কতগুলো ইলেকট্রন প্রবেশ করাবো? 1 মোল ইলেকট্রন প্রবেশ করাবো। তাহলে 1 মোল পরমাণুর মধ্যে 1 মোল ইলেকট্রন প্রবেশ করাইলে মৌলটা ঋণাত্মক আয়নে পরিণত হবে না? তাহলে প্রবেশ করে 1 মোল ঋণাত্মক আয়নে আমরা বানাইতে চাই, 1 মোল ঋণাত্মক আয়নে আমরা বানাইতে চাই। তো 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, অর্থাৎ মৌলটা এবার শক্তি কিন্তু ছেড়ে দিবে। শক্তি কি করবে? শক্তি নির্গত হবে। তো ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তার মানে কি হলো? একটা মৌল 1 মোল ইলেকট্রন গ্রহণ, এক গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুর মধ্যে থেকে 1 মোল ইলেকট্রন যোগ করে দিলাম। 1 মোল পরমাণুর মধ্যে 1 মোল ইলেকট্রন যোগ করে দিলাম। তো 1 মোল ইলেকট্রন দেওয়ার কারণে মৌলটা কিছু শক্তি ছেড়ে দিবে। এই যে শক্তিটা ছেড়ে দিবে তাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিটাও একটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। কি ধর্ম? ইলেকট্রন আসক্তিটাও হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম। তো এটা পরমাণুর আকারের সাথে রিলেটেড। পরমাণুর আকারের সাথে ইলেকট্রন আসক্তিটা ব্যস্তানুপাতিক। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। তো তুমি যদি বলো যে পরমাণুর আকার যার কম তার ইলেকট্রন আসক্তি বেশি, যার পরমাণুর আকার বড় তার ইলেকট্রন আসক্তি কি? কম। তার মানে এর পরমাণু, আমরা তো জানি যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে যদি আমরা যাই তাহলে কি হয়? পরমাণুর আকার হ্রাস পায়। তো পরমাণুর আকার হ্রাস পাইলে ইলেকট্রন আসক্তি কি হবে? বাড়বে। তার মানে আমরা যদি বাম থেকে ডানের দিকে যাই, কোনো পর্যায়ে যদি বাম থেকে ডানের দিকে যাই তাহলে পরমাণুর আকারটা কি হচ্ছে বলো তো? পরমাণুর আকারটা কিন্তু কমে যায়, আমরা জানি। তো বাম থেকে ডানে যেহেতু গেলে পরমাণুর আকারটা কমে যায়, তাহলে তার ইলেকট্রন আসক্তিটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি যে বাম থেকে ডানে যাব, আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলে ডান দিকে পরমাণুর আকারটা বাড়ে, কমে। পরমাণুর আকার কমে যায়। তো পরমাণুর আকারটা যদি কমে যায়, পরমাণুর আকারটা যদি কমে যায় তাহলে আমার ইলেকট্রন আসক্তিটা বেড়ে যাবে। ইলেকট্রন আসক্তি কি হয়ে যাবে? বেড়ে যাবে, পরমাণুর আকারের সাথে কানেক্ট। তাহলে আমরা কি বুঝলাম? যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা কমে যাবে, ইলেকট্রন আসক্তিটা কি হবে? বেশি হবে। আবার আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি, একটা গ্রুপের মধ্যে যদি চিন্তা করি, জাস্ট আমি উদাহরণ হিসেবে লিথিয়াম 1 নম্বর গ্রুপে লিখছি, এটা সোডিয়াম, এটা পটাশিয়াম, উপরে হাইড্রোজেন ছিল, যদি এরকম থাকে তাহলে উপর থেকে নিচে আসলে আমরা বলো তো পরমাণুর আকারটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না? তাহলে উপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে কি দাঁড়াচ্ছে বলো? পরমাণুর আকার বাড়ে। পরমাণুর আকার
বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তাহলে তোমরা আমাকে বলো তো, পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে যাবে না? ইলেকট্রন আসক্তি কমে যাবে, ইলেকট্রন আসক্তি কমে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে উপর থেকে যদি নিচের দিকে আসি তাহলে পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে যায়, আবার বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা কমে যায় আমরা জানি, তাহলে ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পায়। তো এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম, বাম থেকে ডানে গেলে কিছু চেঞ্জ হচ্ছে, উপর থেকে নিচে আসলে কিছু চেঞ্জ হচ্ছে। তো আশা করি তোমরা ইলেকট্রন আসক্তির টপিকসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলবো। তো তড়িৎ ঋণাত্মকতাটা জিনিসটা কি? তো যখন দুইটা অণু গঠন করা হয় সমযোজী যৌগের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করে, তাই তো আমরা জানি, তাই না? ইলেকট্রন শেয়ার করে। তো শেয়ারকৃত ইলেকট্রনগুলো কোনো মৌল যদি নিজের দিকে টেনে নেয়, কীরকম আমি একটু যদি ব্যাখ্যা দিই। মনে করো সাপোজ আমি একটা এখানে ক্লোরিন আঁকবো, ক্লোরিন, হ্যাঁ, তো ক্লোরিন আঁকলাম, আমি HCl একটা যৌগ গঠন করব, HCl, এই যৌগটার কথা বলতে যাচ্ছি। তো আমি যদি ক্লোরিনের কথা বলি, তো ক্লোরিনের সবার ভিতরে 2টা ইলেকট্রন থাকে, তারপরে থাকে 8টা ইলেকট্রন ক্লোরিনের ক্ষেত্রে, আর সর্ববহিস্থ স্তরে থাকে মনে করো 7টা ইলেকট্রন। ধরলাম 1 2টা 4টা 6টাই একটা 7টা, এটা সর্ববহিস্থ, এটা ক্লোরিন। প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে কটা? 7টা। এখন দরকার কটা অষ্টক ফিল আপ করতে? একটা। তো একটা হাইড্রোজেনের সাথে সে শেয়ার করবে, ধরলাম হাইড্রোজেনের সাথে সে শেয়ার করবে, হাইড্রোজেন দিয়ে দিল, তো এটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে দিল, এই যেটা হয়ে গেল হাইড্রোজেন। তাহলে শেয়ার করলো না? এখন এই শেয়ারকৃত ইলেকট্রনটা যদি এইভাবে থাকে, মনে করো এই ক্লোরিন, শেয়ারকৃত ইলেকট্রনটা মাঝ বরাবর থাকার কথা। ভাই কোথায় থাকার কথা? মাঝ বরাবর। এই যে কোনো মৌল যদি ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয়, এই যে নিজের দিকে টেনে নেওয়াটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ ইলেকট্রনগুলো মাঝামাঝি থাকার কথা ছিল, এই ধর্মটাকে কি বলা হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী যৌগের ক্ষেত্রে শেয়ারকৃত যে ইলেকট্রনটা সেটা দুই মৌলের মাঝখানে থাকবে, তো তা না থেকে কোনো মৌল নিজের দিকে টেনে নিচ্ছে, এই যে টেনে নেওয়ার টেন্ডেন্সি, একে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো ওই কথাগুলো এখানে লেখা আছে, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে যে নিজের দিকে আকর্ষণ করবে, এই আকর্ষণ করাটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। অর্থাৎ আমি যে কথা তোমাদেরকে বললাম যে দুইটা মৌল যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে, তখন শেয়ারকৃত ইলেকট্রনটা দুই পরমাণুর মাঝখানে থাকার কথা। তখন না থেকে কোনো মৌল যদি টেনে নিজের দিকে নিয়ে নেয়, কোনো মৌল যখন টেনে ইলেকট্রনগুলো নিজের দিকে নিয়ে নিবে, এই যে নিজের দিকে টেনে নেওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো পরমাণুর আকারের সাথে তড়িৎ ঋণাত্মকতাটা উল্টা সম্পর্ক। কি সম্পর্ক? উল্টা সম্পর্ক। যার পরমাণুর আকারটা বড় তার তড়িৎ ঋণাত্মকতা কম, যার পরমাণুর আকারটা ছোট তার তড়িৎ ঋণাত্মকতার মান কি? বেশি। তার মানে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমরা কি দেখতে পাই? পরমাণুর আকারটা ছোট হয়ে আসে না? পরমাণুর আকারটা যদি ছোট হয়ে আসে বাম দিক থেকে ডানে গেলে, তাহলে ইলেকট্রন আসক্তিটা তড়িৎ ঋণাত্মকতার মানটা কি হবে? বাড়বে। আকার ছোট যেখানে, মান বড়, তড়িৎ ঋণাত্মকতার মানটা বড় সেখানে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এখানে লিখতে পারি যে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, বাম দিক থেকে আমি যদি এবার ডান দিকে যাই, তাহলে পরমাণুর আকার কিন্তু বাড়ে। পরমাণুর আকার বাড়ে না কমে? বলো। পরমাণু কিন্তু হ্রাস পায়। এই বলো, কি পায়? হ্রাস পায়, কমে। এই যে নিচের দিকে আরো চিহ্ন, মানে কমে গেল। তাহলে যত কমবে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা কি হবে? বাড়বে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানটা অবশ্যই কি হবে? বাড়বে। তো এটাই ছিল তোমাদের যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা বাড়ে কিন্তু আকারটা কমে, পরমাণুর আকারটা ছোট হয়ে আসে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানটা কি হয়? বাড়ে। তো আশা করি তোমরা এই টপিকস থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি, এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ধাতব ধর্ম কি, অধাতব ধর্ম কি, তারপরে হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি কি, পরমাণুর আকার কি, তড়িৎ ঋণাত্মকতা কি, এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো।